মানব ইতিহাসের নিষ্ঠুরতম পুরুষটিও ভালোবেসেছিলেন। তাকে শাসন করার অধিকার শুধু দুজন নারীরই ছিল। প্রথমজন তার মা হোয়েলুন, দ্বিতীয়জন বর্তি। একমাত্র বর্তিরই ছিল দুই খানের সামনে সোজা সাপটা যে কোনো কথা বলে ফেলার মতো সাহস। তাই মধ্য এশিয়া অভিযানের আগে তিনি খানকে মনে করিয়ে দিয়েছিলেন, খানের এখন বয়স হয়েছে, তার উচিত নিজের উত্তরাধিকারী ঠিক করে দেওয়া, নয়তো তার মৃত্যুর পর ব্যাপারটা নিয়ে ভয়াবহ রক্তপাতের সূচনা হতে পারে। খান কথা দিয়েছিলেন অভিযান থেকে ফিরে সাম্রাজ্যের উত্তরাধিকারী নিযুক্ত করবেন। বর্তিকে তিনি এত ভালোবাসতেন যে কেবল বর্তির সন্তানদেরই নিজের উত্তরাধিকারী করেছিলেন। বর্তির 4 ছেলে জচি খান, চাগাতাই খান, ওগেদেই খান আর তলুই খানকে 1223 সালের বসন্তে এক বিশাল কুরুলতায় ডেকে খান নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন। কিন্তু এই 4 জনের ভেতর খাকান কে হবেন তা নিয়ে বহু আগে থেকেই শুরু হয়ে গেছিল বিরোধ। বড় ছেলে জচি খান নিঃসন্দেহে ছিলেন সবচেয়ে যোগ্য। দেখতে বাবার মতোই লম্বা চওড়া, ভারী আর মজবুত দেহ, দুরন্ত ঘোড়সাওয়ার, নিখুঁত তীরন্দাজ, যোদ্ধা হিসেবে ছিলেন অপ্রতিরোধ্য। তার রাজনৈতিক প্রজ্ঞাও ছিল দেখার মতো। শাসক হিসাবে তিনি যেখানেই গেছেন সেখানেই জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু এটাই তার বাবার ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জচির এত সব গুণের ভেতর একিলিশ হিল হয়েছিল এক দুর্বলতা, যা নিয়ে সারা জীবন তাকে মঙ্গলদের খোঁটা শুনতে হয়েছে। তার মা বর্তিকে একবার মেরকিত গোত্রের লোকেরা অপহরণ করে। 8 মাস পর চেঙ্গিজ খান যখন তাকে ফিরিয়ে নিয়ে আসেন, বর্তি তখন সন্তান সম্ভবা। মাসখানেকের মধ্যেই জন্ম হয় জচির। তাই তার বাবা আসলেই চেঙ্গিজ খান কিনা এ নিয়ে মঙ্গলদের ভেতর তখন তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। জচির পিতৃ পরিচয় নিয়ে চেঙ্গিজ খানের মনেও তখন সন্দেহ ছিল। কিন্তু যদি তিনি জচিকে অস্বীকার করতেন তবে মঙ্গল প্রথা অনুযায়ী বর্তিকেও অস্বীকার করতে হতো, আর খানের জন্য তা ছিল অসম্ভব। তিনি বর্তিকে শুধু একবার জিজ্ঞেস করেছিলেন জচি তার সন্তান কি না। এরপর আর কখনোই জচিকে তিনি অন্যান্যদের চেয়ে আলাদা করে দেখার প্রয়োজন বোধ করেননি। জচি বড় হয়েছে খানের বড় ছেলের উপযুক্ত সম্মান নিয়েই। কিন্তু তার পিতৃ পরিচয় নিয়ে একটা কানাঘুষা সব সময়ই ছিল, আর এটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগান তারই ছোট ভাই চাগাতাই। চাগাতাই ছিলেন রগচটা, মদ্যপ কিন্তু শক্তিশালী যোদ্ধা। রাজনৈতিক জ্ঞানের দিক থেকে তিনি জচির চেয়ে পিছিয়ে ছিলেন, কিন্তু তিনি শতভাগ কাজে লাগিয়েছিলেন জচির দুর্বলতাকে। কুরুলতায়ের আগে তিনি সফলভাবে মঙ্গলদের ভেতর জচির পিতৃ পরিচয় নিয়ে ওঠা গুজবটাকে ছড়িয়ে দিতে সক্ষম হন, যা চেঙ্গিজ খানের কপালেও দুশ্চিন্তার ছাপ ফেলে দেয়। খান ভালো করেই জানতেন মেজ ছেলে চাগাতায়ের ক্ষমতা কতদূর। তার রাজনৈতিক ক্ষমতার চেয়ে জচির বিরোধিতা করার ক্ষমতাই বেশি। কিন্তু খানের জচির উপর আস্থা ছিল না। জচি ছিলেন প্রচণ্ড স্বাধীনচেতা, নিজের যা ঠিক মনে হতো তাই করতেন। অনেক সময়ে তিনি খানের আদেশ মানতেন না। তার বিপুল জনপ্রিয়তা এবং সর্বোপরি বর্তির কারণে খান জচিকে কিছুই বলেননি, এমনকি জচির বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের পরেও। কিন্তু তিনি জচিকে কৌশলে সরিয়ে দিয়েছিলেন ক্ষমতার কেন্দ্র থেকে। তাকে দেওয়া হয়েছিল বিশাল মঙ্গল সাম্রাজ্যের সবচেয়ে উত্তর পশ্চিমে থাকা কিপচাক স্তেপের শাসনভার। সেখান থেকে রাজধানী কারাকোরামে ফিরতে সময় লাগে প্রায় 1 বছর। খান নিজের বিচার বুদ্ধিকে ব্যবহার করলেন আবার, যার উপর চিরকাল তিনি ভরসা রেখেছেন, যা তাকে প্রতি যুদ্ধের আগে শত্রুর উদ্দেশ্য নির্ভুলভাবে অনুমান করে নিতে সাহায্য করেছে। জচি অবাধ্য, শক্তিশালী যোদ্ধা ও নেতা, কিন্তু তাকে খাকান করলে চাগাতাই মানবে না। মঙ্গলদের ভেতর তার পিতৃত্ব নিয়ে সন্দেহ আছে। চাগাতাই এটা কাজে লাগাবে। মঙ্গল সাম্রাজ্য 2 টুকরো হবে। জচি চাগাতাইকে হত্যা করবে, কিন্তু যুদ্ধ হবে বছরের পর বছর ধরে। মঙ্গলদের এই শক্তি আর থাকবে না। চাগাতাইয়ের রগচটা, রাজনীতিতে পাকা নয়, প্রায় ভুল সিদ্ধান্ত নেই। সবচেয়ে বড় কথা, সে জচিকে মোকাবিলা করতে পারবে না। বড় ভাইদের এই দ্বন্দ্বে ভাগ্য খুলে গেল তৃতীয় সন্তান ওগেদেই খানের। তিনি যোদ্ধা হিসাবে জচি বা তলুয়ের মতো দুর্ধর্ষ ছিলেন না, বরং বলা চলে 4 ভাইয়ের মধ্যে যুদ্ধের ময়দানে তিনিই ছিলেন কিছুটা দুর্বল। কিন্তু তার খুলির নিচে ছিল এক সচল মগজ। তিনি ছিলেন পিতার অনুগত সন্তান, ঠান্ডা মাথার শিকারী। সাইবেরিয়ান বাঘের মতো নিখুঁত পরিকল্পনা সাজাতে তিনি ছিলেন ওস্তাদ।
জোচি আর চাগাতাইয়ের ঝগড়ায় উরগঞ্জ দখল যখন পণ্ড হচ্ছিল, তখন ওগেদেয়ের নেতৃত্বেই মঙ্গলরা বিজয় ছিনিয়ে আনে। মদের নেশা ওগেদেয়েরও ছিল, কিন্তু সেটা তাকে খুব বেশি প্রভাবিত করতে পারত না। তার খরচের হাত ছিল লম্বা, বন্ধু বান্ধব নিয়ে আমোদ করে বেড়ানোতেই তার আগ্রহ ছিল বেশি। কিন্তু রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্ত নিতে তিনি খুব কমই ভুল করতেন। চেঙ্গিজ খান তাই ওগেদেইকে পরবর্তী খাকান হিসেবে ঘোষণা করলেন। মঙ্গল প্রথা অনুযায়ী বড় ছেলে বাবার জমির সবচেয়ে বড় অংশটা পাবে, তারপর মেজ ছেলে, তারপর সেজ, এবং সবচেয়ে ছোট ছেলে পাবে কেবল বাবার উনুন ও ঘরের দখল, সঙ্গে বাবার পশুপালের মালিকও হবে সে। এই হিসেব অনুযায়ী জোচি খানকে দেওয়া হলো পশ্চিমে কাজাখস্তান, মধ্য ও পশ্চিম সাইবেরিয়া সহ ইউরেশিয়ান স্টেপের প্রায় পুরো পশ্চিম অংশ। চাগাতাইকে করা হলো তুর্কিস্তানের খানি খানান। তিয়েন শান থেকে কাস্পিয়ান পর্যন্ত, দক্ষিণে ইরান পর্যন্ত হলো তার খানাত। ওগেদেইকে করা হলো চীনের খান। সেই সঙ্গে পুরো মঙ্গল সাম্রাজ্যই তার অধীনে থাকবে বলে সিদ্ধান্ত হলো। তার আদেশ তার ভাইদের জন্য অবশ্য পালনীয় হবে বলে চেঙ্গিজ খান আইন জারি করলেন। ছোট ছেলে তলুইকে দেয়া হলো মূল মঙ্গল ভূমি ও মানচুরিয়া, বর্তমানে কোরিয়া, পিতার উনুন ও বসত ভিটা। যেহেতু বাবার পশুপালের মালিক হয় ছোট ছেলে, অতএব খাঁটি মঙ্গল যোদ্ধাদের একত্রিত করে সেখান থেকে 1,01,000 যোদ্ধা দেওয়া হলো তলুইকে। বাকি ভাইদের সবাই পেল 4,000 করে যোদ্ধা। এরা মঙ্গল বাহিনীর কেন্দ্রীয় অংশ, কিন্তু মঙ্গল বাহিনীর সবচেয়ে বড় অংশ ছিল উইঘুর, কারাখিতাই আর কিরগিজরা। তাদের খাকান ওগেদেয়ের অধীনে দেয়া হলো। করুলতায় চেঙ্গিজ খান ডেকে পাঠিয়েছিলেন জোচিকে। জোচি আদেশ অমান্য করে রয়ে গেলেন কিপচাক স্তেপে। চাগাতাই এই সুযোগে রটিয়ে দিলেন। জোচি প্রকাশ্যে চেঙ্গিজ খানকে বুড়ো শয়তান বলে ডাকে। সে বলে খানের নাকি বুদ্ধিভ্রংশ হয়েছে, নয়তো তিনি এভাবে মুসলিমদের ওপর গণহত্যা চালাতেন না। চেঙ্গিজ খান কাউকে কিছু না বলে চুপ করে রইলেন। তারপর এক সুযোগে পাঠিয়ে দিলেন ছোট ভাই উচ্চিগিনকে। 2 বছর পর রাসান স্তেপে শিকার করার সময় একবার নিজের বাহিনী থেকে আলাদা হয়ে গেলেন জোচি খান। তার ঘোড়ার কপালে এসে বিঁধল একটা তীর। জোচি খান ঘোড়া থেকে নামতেই 20 জন যোদ্ধা ছুটে এলো চারদিক থেকে। তারপর তাকে পিছমোড়া করে বেঁধে একটা চাপ দিয়ে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো। কাজটা চেঙ্গিজ খানেরই ছিল, কোনো সন্দেহ নেই। মঙ্গল প্রথা অনুযায়ী অভিজাত সন্তানের রক্ত মাটিতে পড়তে দিতে নেই। খান তাই নিজের সন্তানের রক্ত মাটিতে পড়তে দেননি। 1226 সাল নাগাদ চেঙ্গিজ খান মঙ্গল সাম্রাজ্যকে ভাগ করে দিয়েছিলেন তার সন্তানদের ভেতর। তিনি বুঝতে পারছিলেন মৃত্যু তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, কিন্তু সেই চিন্তা তার শিকারের অভ্যাসে কোনো পরিবর্তন আনতে পারল না। শীতে বনের ভেতর বুনো শুয়োর শিকার করতে গিয়ে এক অভূতপূর্ব ঘটনা ঘটল, যা আদৌ সম্ভব বলে কেউ ভাবতে পারেনি। চেঙ্গিজ খান ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। এক দাঁতালো বুনো শুয়োর, যেটাকে তিনি তাড়া করছিলেন, সেটা তার সামনে এসে একা পেয়েও তাকে দাঁত দিয়ে খুঁচিয়ে ছিন্ন ভিন্ন না করে মাথা নেড়ে চলে গেল। চেঙ্গিজ এই ঘটনাকে ধরে নিলেন ঈশ্বরের সংকেত হিসেবে। তিনি ভাবলেন মৃত্যুর আগে ঈশ্বর তাকে নিজের শেষ শত্রু জিজিয়া সাম্রাজ্যের সম্রাট বুরখানকে হত্যা করার একটা সুযোগ দিয়েছেন। চেঙ্গিজ বুকের খাঁচার ব্যথার কথা কাউকে না বলে চুপচাপ নিজের সোনালি তাঁবুতে ঢুকে পড়লেন। রাতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সকালে কাছে থাকা 2 ছেলে ওগেদেই আর তলুইকে ডেকে তিনি আদেশ দিলেন, মহান তেংরি আমার প্রত্যাশিত শেষ অভিযানের ইশারা দিয়েছেন। তাই তার ইচ্ছায় আমি তোমাদের জন্য জয় করেছি এক মহাসাম্রাজ্য, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 বছর। আমি যা যা বলছি এখন খেয়াল করে শোনো। আমার পর তোমরা নিজেরা নিজেরা কলহ করে আমার এই সাম্রাজ্যকে ধ্বংস করবে না। বন্ধুদের কদর করবে, শত্রুদের ধ্বংস করবে। আমার মৃত্যুর পর আমার আইন ইয়াসা লঙ্ঘন করা বা বিকৃত করা দুঃসাহস যেন কারো না হয়। সবাই শান্তিতে ঘরে মরতে চাই, কিন্তু আমি চাই যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হোক। লড়াইয়ের জন্য তোমরা তৈরি হও। 2 লাখ যোদ্ধার বাহিনী দেখতে দেখতে তৈরি হয়ে গেল। মঙ্গোলিয়া থেকে তারা বেরিয়ে পড়ল জিজিয়া সাম্রাজ্য জয় করতে। একদিন এই সাম্রাজ্যের সম্রাট মঙ্গলদের দাস জ্ঞান করত। শতাব্দীর পর শতাব্দী তারা মঙ্গলদের সঙ্গে যা ইচ্ছে তাই করেছে, কিন্তু সময় এখন মঙ্গলদের। চেঙ্গিজ খান সিদ্ধান্ত নিলেন জিজিয়া সাম্রাজ্যের নাম নিশানা তিনি দুনিয়ার বুক থেকে মুছে দেবেন। প্রথমে তিনি অবরোধ করলেন কারাখতি নামের এক কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। কিছুদিনের মধ্যে
কারাক্ষতি জয় করার পর খান এগিয়ে চললেন। একের পর চীনা শহর তার বাহিনীর সামনে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকল। এই অভিযান ছিল নিষ্ঠুরতায় খোরাসান অভিযানের সমকক্ষ। মঙ্গলরা তাদের চলার পথে যা পাচ্ছিল, মানুষ, পশু, এমনকি গাছ, সব জ্বালিয়ে দিচ্ছিল। দু একটা ব্যতিক্রম ছাড়া সব শহর ধ্বংস করে চেঙ্গিজ নজর দিলেন জিজিয়া সাম্রাজ্যের রাজধানীর উপর। এখানে তাদের সেনাবাহিনী প্রায় 3.5 লাখ সৈন্য নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। মঙ্গল ঘোড়সাওয়াররা আরও একবার অপরাজয় বলে প্রমাণিত হলো। 3.5 লাখ চীনা সৈনিকের 3 লাখই হোয়াংহো নদীর যুদ্ধে নিহত হলো। চেঙ্গিজ খান এই যুদ্ধের পর লড়াইয়ের দায়িত্ব সুবুদাইকে দিয়ে নিজে তাঁবুতে ফিরে অপেক্ষা করতে লাগলেন কখন জিয়া সাম্রাজ্যের রাজধানীর পতন ঘটে। তলুইকে তিনি বলে দিয়েছিলেন, সম্রাটের লোকেরা সন্ধি প্রস্তাব নিয়ে এলে তাদের বলবে শহরের বাইরে যেন পুরো সেনাবাহিনী নিরস্ত্র হয়ে আত্মসমর্পণ করে, তারপর তাদের সবাইকে হত্যা করবে। খানের বুকের ভেতর একটা ইঁদুর অনবরত কিচকিচ আওয়াজ করে যাচ্ছে। শ্বাস নিলেই ইঁদুরটা আওয়াজ করে, শ্বাস থামালে ইঁদুরও থেমে যায়। কালো কম্বল গায়ে দিয়ে খান ভাবছিলেন, শেষ সাগর পর্যন্ত বিজয় অভিযান আর করা হলো না। দুনিয়ার অর্ধেকটা জয় করা তখনও বাকি। পাশে থাকা প্রিয়তমা বর্তির হাত ধরে তিনি বলতে লাগলেন, আমি যখন মঙ্গল স্তূপে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব যাযাবরদের একত্র করছিলাম, তখনও আমার ভীষণ কষ্ট হচ্ছিল। ঘোড়ার জিন টান টান হয়ে গিয়েছিল, বেঁকে গিয়েছিল লোহার রেকাব, কিন্তু এত কষ্ট আমার আর কখনো হয়নি। আসলে মৃত্যুকে ঠেকানো কারো পক্ষেই সম্ভব নয়। প্রধান আমত্ত ইয়েলিও চুৎসায় দাঁড়িয়েছিলেন পাশে। তাকে খান জিজ্ঞেস করলেন, বলতো আমি আমার সারা জীবনে ভালো কি করেছি? আমার জীবনে সবচেয়ে ভালো কাজ কি? ইয়েলিও চুৎসাই অনেকক্ষণ ভাবার পর উত্তর দিলেন, ইয়াসা। এই ইয়াসা যদি আপনার বংশধররা মেনে চলে, তবে তারা 10,000 বছর এই পৃথিবী শাসন করবে। খান বললেন, হ্যাঁ, কেবল তখনই আসবে কবরের শান্তি। সারা দুনিয়া জুড়ে দাবড়ে বেড়াবে মঙ্গলদের ঘোড়া। আচ্ছা, আমার ছেলে জজিকে কি হত্যা করা হয়েছে? উত্তরের রাজ্য এখন কে শাসন করছে? তাকে বলা হলো, জজি খান এখন মৃত। তার বদলে সিংহাসনে বসেছেন তার বড় ছেলে, আপনার প্রিয় নাতি বাটু খান। খান হাঁপাতে হাঁপাতে জড়িয়ে আসা গলায় বললেন, তরুণ হওয়ার মজা আছে, এমনকি গলায় বেড়ি নিয়ে হলেও। চারদিক থেকে তখন বিজয়ের আলো ঝলকায়। তোমরা শুনে রাখো, আমার মৃত্যুর পর বাটুকে দেখাশোনা করবে আমার বিশ্বস্ততম অনুচর, ঠ্যাঙে কামড় খাওয়া তুষার চিতা সবুদাই। ও এখনও অনেক ছোট, ভুল করবে। সবুদাই পাশে থেকে ওকে শুধরে দেবে, যুদ্ধ করতে শেখাবে। সবুদাই মঙ্গলদের বিজয় রথ আমার নাতিকে নিয়ে পৌঁছে দেবে জগতের শেষ প্রান্তে, শেষ সাগরের তীর পর্যন্ত। মনে রেখো, মানব জাতির পথ একটাই, যুদ্ধ। খানের কণ্ঠ থমকে গেল, তার বাম চোখটা স্থির হয়ে গেল, শুধু ডান চোখে দেখা গেল জীবনের স্পন্দন। কিছুক্ষণ পর ডান চোখটাও স্থির হয়ে গেল। খানের মৃত্যুর খবর সম্পূর্ণ গোপন রাখা হলো। তার জন্য কালো কাঠের একটা কফিন বহু আগেই তৈরি করা ছিল। সেটাই খানের সঙ্গে দেয়া হলো তার তলোয়ার, তীর, ধনুক, বর্ষা, মঙ্গল স্তূপের ঐতিহ্যবাহী ছুঁচালো টুপি আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। 12টি ষাঁড় দিয়ে টানা বিশাল এক গাড়িতে তোলা হলো সেই কফিন। কফিন টেনে নিয়ে মঙ্গোলিয়ার দিকে এগিয়ে যেতে থাকলো তার পরিবার আর দেহরক্ষীদের একটা দল। মৃত্যুর খবর গোপন রাখতে এই সব যাত্রার সামনে যেই পড়ল, তাকে হত্যা করা হলো। মঙ্গোলিয়াতে কাফেলা পৌঁছানোর পর জেবেনয়ন বললেন, বহুকাল আগে একদিন শিকার করতে এসে খান পবিত্র পর্বত বুরখান খালদুনের গহীনে একটা প্রাচীন বিশাল দেবদারু গাছের নিচে তাকে কবর দিতে বলেছিলেন। খানকে জেবেনয়নের দেখানো জায়গায় কবর দেয়া হলো। ধারণা করা হয় তার কবরে ঢেলে দেওয়া হয়েছিল বিপুল সম্পদ। অন্তত 40 জন সুন্দরীকে হত্যা করে কবর দেওয়া হয়েছিল পরকালে তার সেবার জন্য। তার সঙ্গে কবর দেওয়া হয়েছিল বিভিন্ন দেশ জয় করে আনা 78 জন রাজার মুকুট। কবর খোঁড়ার কাজে ব্যবহার করা 2500 শ্রমিকের সবাইকে কাজের শেষে হত্যা করা হলো। তারপর 100 ঘোড়া চালিয়ে দেওয়া হলো কবরের উপর, যেন কোনো চিহ্ন সেখানে না থাকে। চারিদিকে প্রচুর গাছ লাগিয়ে দেওয়া হলো। তারপর একে একে আত্মহত্যা করল সেখানে উপস্থিত থাকা সৈন্যরা, যেন খানের কবর কোথায় তা কেউ জানতে না পারে।
তারপর পুরো এলাকাটা মঙ্গল অভিশাপ দিয়ে মন্ত্রপুত করা হলো। চেঙ্গিজ খানের নির্দেশ অনুযায়ী তার মৃত্যুর পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল জিয়া সাম্রাজ্যের রাজধানী। হত্যা করা হয়েছিল সেখানকার সব মানুষকে। মৃত্যুর পরেও লাখো মৃত্যু ডেকে এনেছিলেন স্বঘোষিত ঈশ্বরের অভিশাপ মৃত্যুর সম্রাট চেঙ্গিজ খান। মঙ্গল অভিশাপে বেঁধে দেয়া তার সমাধি খোঁজার চেষ্টা চলছে আজ 800 বছর ধরে। কেউ তা বের করতে পারেনি। পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্করতম হত্যাকারীর সমাধি নিরাপদেই লুকিয়ে আছে বুরখান খালদুনের গভীরে, যেখানে একদিন তার মা তাকে প্রসব করেছিলেন। আমার কণ্ঠে পঠিত এই বইগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।